গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনায় আস্থা পাচ্ছেন না ফিলিস্তিনিরা। কি আছে ২০ দফা ঘোষণায়? সমাবেশে পদদলিত হয়ে নিহতের ঘটনায় থালাপতি বিজয়কে গ্রেপ্তার নিয়ে দোটানায় বিজেপি সরকার। হামলার জন্য কাতারের কাছে দুঃখ প্রকাশ করলেন নেতানিয়াহু। টানাপোড়েনের অবসান কামনা। নেতানিয়াহু নন, কোন দেশে কখন হামলা হবে ঠিক করেন তার স্ত্রী, লিখে দেন বক্তৃতাও। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজা পরিস্থিতি শান্ত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় সমর্থন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসের বৈঠকে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইসরায়েল একাই পদক্ষেপ নেবে। ট্রাম্প জানান, ইসরায়েল সহ কয়েকটি দেশ প্রস্তাব মেনেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র পাশে থাকবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। গাজায় যুদ্ধ বন্ধের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে স্বাধীনতাকামীদের হাতে আটক সব জীবিত ও মৃত জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দিতে হবে, আর ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দিতে হবে। নতুন ব্যবস্থায় গাজা শাসনের দায়িত্ব নেবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার। সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। ইসরায়েলও গাজা দখল বা একে তার সঙ্গে যুক্ত করবে না। ঘোষণায় আরও বলা হয়েছে, আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র গাজার জন্য একটি অস্থায়ী বাহিনী ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠন করবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে ইসরায়েলি সেনারা ধাপে ধাপে নিয়ন্ত্রণ আইএসএফ এর হাতে তুলে দিয়ে ক্রমান্বয়ে গাজা ছাড়বে। তবে পুরো সেনা সরানোর পরও কিছু নিরাপত্তা রক্ষায় কিছু ইসরায়েলি সৈন্য থাকবে, যতক্ষণ না গাজা পুরোপুরি নিরাপদ হয়। নেতানিয়াহু বলেন, গাজা যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বা গ্রহণ করার পর পিছিয়ে যায়, তাহলে ইসরায়েল একাই ব্যবস্থা নেবে। ট্রাম্পের ভাষণের সময় তার পাশে ছিলেন নেতানিয়াহু। ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ এই পরিকল্পনা মেনে নিলেও হামাস এখনও তাতে সম্মতি দেয়নি। এক্ষেত্রে ট্রাম্প ও নেতানিয়াহুর উপর অনাস্থাই মূল কারণ। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন পরিকল্পনা না মানলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন জানাবে। তামিল সুপারস্টার ও টিভিকে দলের প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছে। ঘটনায় দেশ জুড়ে শোকের পাশাপাশি বিতর্ক তৈরি হয়েছে। বিজয় কি গ্রেপ্তার হবেন? ২৭ সেপ্টেম্বর দায়ের হওয়া মামলায় বিজয়ের নাম নেই। অভিযুক্ত হয়েছেন দলের পশ্চিম জেলার সম্পাদক, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি বিজয়কে অভিযুক্ত করলে সহানুভূতি তৈরি হয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে পারে টিভিকে। তামিল সুপারস্টার ও নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে এর প্রতিষ্ঠাতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় দেশ জুড়ে শোকের পাশাপাশি বিতর্ক ছড়িয়েছে। দোষ কার, আর বিজয় থালাপতি কি গ্রেপ্তার হতে যাচ্ছেন? ২৭ সেপ্টেম্বর রাতে কোরুক টাউন থানায় দায়ের হওয়া মামলায় বিজয়ের নাম রাখা হয়নি, বরং অভিযুক্ত করা হয়েছে টিভিকে এর পশ্চিম জেলা সম্পাদক ভিপি মাথিয়া ঝাগন, রাজ্য সাধারণ সম্পাদক এন আনন্দ এবং যুব সাধারণ সম্পাদক সিটিআর নির্মল কুমারকে। তাদের বিরুদ্ধে অবহেলায় প্রাণহানি, জননিরাপত্তা বিপন্ন করা ও সরকারি নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। তবে বিজয় ও তার ঘনিষ্ঠ সহযোগী আরদাফ আরজুনা আপাতত দায়মুক্ত রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয়কে সরাসরি অভিযুক্ত করলে সাধারণ মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হতে পারে, যা টিভিকে রাজনৈতিক সুবিধা এনে দেবে। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশানকে প্রধান করে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। পাশাপাশি ২৯ সেপ্টেম্বর থেকে মাদ্রাজ হাইকোর্টে স্বপ্রণীত শুনানি শুরু হয়েছে।
দুর্ঘটনার পর বিজয় দ্রুত কুরুক ছেড়ে যান। 28 সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে প্রত্যেককে 20 লাখ রুপি এবং আহতদের 2 লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন। তবে ঘটনাস্থলে সরাসরি না যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও এসেছে। অনেকেই একে হৃদয় বিদারক আখ্যা দিয়েছেন, আবার অনেকেই নিহতদের সহায়তায় স্থানীয় নেতাদের নির্দেশ দিয়ে দায় চাপিয়েছেন সরকারের ওপর। সব মিলিয়ে কুরুকের এই মর্মান্তিক ঘটনায় শোক, ক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়লেও সরকার সরাসরি বিজয়কে দায়ী না করে তদন্ত কমিশন ও আদালতের উপরেই ভরসা করছে। দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন 9 সেপ্টেম্বর। এই ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুঃখ প্রকাশ করে বলেন, হামলাটি অনিচ্ছাকৃতভাবে ছিল। 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তিনি কাতারকে লক্ষ্য না করার প্রতিশ্রুতি দেন। হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের 5 সদস্য নিহত হন। বিস্তারিত রিপোর্টে। চলতি মাসের শুরুতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার বরাতে জানা যায়, 29 সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে এক ফোনালাপে ক্ষমা চান নেতানিয়াহু। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেত্রীকে লক্ষ্য করে চালানো হামলায় কাতারের সার্বভৌমত্ব অনিচ্ছাকৃতভাবে লঙ্ঘিত হয়েছে বলে স্বীকার করেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভবিষ্যতে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন। অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী ক্ষমা চাওয়ার পাশাপাশি কাতারকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতিও দেন বলে উল্লেখ করা হয়। বেনিয়ামিন নেতানিয়াহু পরে নিজের এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ইসরায়েলের লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, কাতার নয়। ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা নেই আমাদের। গত 9 সেপ্টেম্বর দোহায় চালানো ওই হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের 5 জন সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতারা হামলা থেকে রক্ষা পেলেও এই ঘটনায় উত্তেজনা বাড়ে। গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 দফা প্রস্তাব দিয়েছেন। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধবিরতিতে রাজি হলে জিম্মিদের মুক্তি দিতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। এরপর গঠিত হবে অন্তর্বর্তী প্রশাসন, দ্য বোর্ড অফ পিস, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প। বিস্তারিত রিপোর্টে। গাজায় কখন হামলা হবে তা ঠিক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। এবার এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আর সেই তথ্য প্রকাশ করেছে স্বয়ং নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসরায়েলি কনসুলেটে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি স্ত্রী সারা নেতানিয়াহুকে ঘিরে সমালোচনার জবাব দেন এবং আরবদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখেন। নেতানিয়াহু রসিকতার ভঙ্গিতে বলেন, আমার স্ত্রী বক্তৃতা লেখেন এবং সিদ্ধান্ত নেন কখন হামলা চালানো হবে। তিনি আরও দাবি করেন, সারা নেতানিয়াহু ইসরায়েলের পুনর্জাগরণে তার অন্যতম অংশীদার। এ সময় তিনি অভিযোগ করেন, ইহুদিরা ইতিহাস জুড়ে অপমান ও নির্যাতনের শিকার হলেও এখন তারা নিজেদের রক্ষার জন্য অস্ত্র হাতে নিতে সক্ষম হয়েছে। তার ভাষায়, আজ পার্থক্য হলো আমাদের হাতে তরবারি আছে। পাশাপাশি তিনি জানান, গাজায় চলমান যুদ্ধ শীঘ্রই শেষের পথে। আরবদের উদ্দেশ্যে তার অভিযোগ ছিল আরও কড়া। নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে ঘিরে যে প্রচারণা চালানো হয় তা সম্পূর্ণ মিথ্যা। তার দাবি, প্রথম মিথ্যা হলো ইহুদিরা নাকি আরবদের নিজ ভূমি থেকে বিতাড়িত করেছে। সত্য হলো আরবরাই ইহুদিদের তাদের ভূমি থেকে সরিয়ে দিয়েছিল। দখলদার ইসরায়েলের অবরোধে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। খাদ্য, পানি, ওষুধের সংকটে লাখো মানুষ অনাহার ও মৃত্যু ঝুঁকিতে দিন কাটাচ্ছে। এ অবস্থায় 44টি দেশের মানবাধিকার কর্মী স্বেচ্ছাসেবীদের নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর গ্লোবাল সমুদ্র
ফ্লোটিলা। 50টির বেশি জাহাজের নেতৃত্ব দিচ্ছে স্পেন ও পর্তুগাল। সম্প্রতি লিবিয়ার জাহাজ ওমর আল মুখতার এতে যুক্ত হয়েছে। সঙ্গে আছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ওমর আল হাসি। বিস্তারিত রিপোর্টে। গাজায় অবৈধ অবরোধ ভাঙতে অর্ধ শতাধিক নৌকা গাজার দিকে যাচ্ছে। ইতিহাসের বৃহত্তর এই নৌবহর ইঙ্গিত দিচ্ছে এবার মুক্ত হবে গাজা, আর তাদেরকে ধ্বংসের মুখোমুখি করতে পারবে না বর্বর ইসরায়েল। দখলদার ইসরায়েলের অবরোধে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় লাখো মানুষ অনাহার ও চিকিৎসাহীনতায় দিন কাটাচ্ছে। শিশুরা অপুষ্টি ও মৃত্যু ঝুঁকিতে, আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতিকে গণহত্যার শামিল বলে আখ্যা দিচ্ছে। এই কঠিন সময়ে অবরোধ ভাঙতে যাত্রা করেছে ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। 40টি দেশের মানবাধিকার কর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবীকে বহনকারী 50টিরও বেশি জাহাজ নিয়ে এগিয়ে চলেছে এই বহর। নেতৃত্ব দিচ্ছে স্পেন ও পর্তুগালের প্রতিনিধিরা। সম্প্রতি লিবিয়ার জাহাজ ওমর আল মুখতার এই বহরে যুক্ত হয়েছে। মুখপাত্র নাবিল আল শুকনি জানিয়েছেন, তারা গাজায় নিয়ে যাচ্ছেন খাদ্য সামগ্রী, ঔষধ, তাঁবু ও শিশুদের জন্য দুধ। লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী ওমর আল হাসিও আছেন এই জাহাজে। ইতালির বন্দর থেকে 44টি জাহাজ রওনা দিয়েছে। শীঘ্রই গ্রিস থেকেও 6টি জাহাজ যোগ দেবে। ধারণা করা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে গাজায় পৌঁছবে এইসব বৈশ্বিক বহর। তবে এর আগে ইসরায়েলি সেনারা একাধিকবার ত্রাণবাহী নৌজাহানে হামলা চালিয়েছে। তাই এবার আয়োজকেরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন। মানবাধিকার সহায়তার এই উদ্যোগ নিঃসন্দেহে বিশ্ব ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে অনেকেই মনে করছেন এটি শুধু বেসামরিক উদ্যোগ নয়, বরং 57টি মুসলিম দেশের সম্মিলিত সামরিক পদক্ষেপই সময়ের দাবি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।